আমাদের এই সুন্দর বাংলাদেশ দেখছি, খুব ভালো লাগছে। আমরা একবার 90-এ দেখেছিলাম, আমরা 90-এর গণ আন্দোলনের সময় দেখেছিলাম, আর এখন আমরা আবার 2024-এ দেখলাম। আমরা বৈষম্য আজকে দেখেন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কোনো কিছু কিন্তু আজকে আসছে না। আজকে এখানে সবাই আমরা সমান। মানে সত্যিকার ভাবে ভীষণ ভালো লাগছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই বাংলাদেশ ঠিক কতদূর যেতে পারে অদূর ভবিষ্যতে? বাংলাদেশ আসলে ওই যে বলে না যে আমরা আমাদের স্বপ্নের চেয়েও বড়, বাংলাদেশ আসলে তেমন। বাংলাদেশের ছেলেমেয়েরা তাদের স্বপ্নের চেয়েও বড়। যদি একতাবদ্ধ হয়ে থাকে, তরুণ সমাজ যদি একত্রিত হয়ে থাকে, বাংলাদেশকে কেউ কখনোই মানে সংকুচিত রাখতে পারবে না, আটকে রাখতে পারবে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্বের বুকে একেবারে প্রথম শ্রেণীর নাগরিক হয়ে ওরা দেখাবে, এবং বিশ্বের বুকে বাংলাদেশ নিজের নামেই প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারো ভিতর কোনো ভয় নাই। কোনো এক টাইমে আমরা কোথাও কন্ট্রিবিউট করব, এটা চিন্তা করতেও কিন্তু আমরা ভাবতাম এখানে কি কন্ট্রিবিউট করব কি করব না। হ্যাঁ, এইখানে জিনিসটা যাবে কি যাবে না, আদৌ কি এটা আমাদের নোয়াখালী পর্যন্ত পৌঁছাবে, সারাক্ষণ কিন্তু এই চিন্তা নিয়ে থাকতাম। বাট এই মুহূর্তে মনে হচ্ছে যে সারা বাংলাদেশে এটা যাবে। খালি নোয়াখালী কেন, নোয়াখালীর বাইরেও যদি কোথাও খুব কষ্টে কেউ থাকে তাদেরকেও এই জিনিসটা দেওয়া হবে। এই দেশের মানুষের কাছে পৌঁছাবে, এর চেয়ে বড় কোনো বড় আর কিছু না। বলেছিলেন যে ভয়ে থাকতো সবাই। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিগত যে সরকার ছিল তার কারণে কিন্তু অনেক মানুষই কথা বলতে পারতো না আপনার কথা অনুযায়ী। তো এখন যে সরকারটি আছে, এখন সবাই কথা বলতে পারতেছে। আপনারা এই যে বাংলাদেশটা, এখনকার বাংলাদেশটাই কি অতীতে কি লালন করছিলেন কিনা, যে কোনোভাবে বলতে পারছিলেন না যে আসলে কি হচ্ছে দেশে, বা সে জায়গা থেকে বাংলাদেশকে হয়তো বের হয়ে আসতে পেরেছে কিনা? অবশ্যই আমরা এইরকমই একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশে সবাই কথা বলতে পারবে, যেই বাংলাদেশে সবাই বলতে পারবে। এই যে এই কন্ট্রিবিউটর ব্যবস্থা আপনি দেখেন, এখানে এই যে ভয়ের কথাটা বললেন, তখন একটা কেন্দ্রিক আমরা থাকতাম, এই জায়গাটা কিন্তু এই মানুষগুলা থাকতো না, একটা দল কেন্দ্রিক হয়ে যেত। যে তখন আমরা চিন্তা করতাম এই দলটার কাছে আমরা দিব কি দিব না, কিন্তু আজকে আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমরা বৈষম্য। আজকে দেখেন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কোনো কিছু কিন্তু আজকে আসছে না। আজকে এখানে সবাই আমরা সমান। আপনার শরীর কাটলেও লাল রক্ত, আমার শরীর কাটলেও লাল রক্ততেই বার হবে না। কিন্তু আগে দেখেন যে এই জিনিসগুলা হিন্দু একটা মানে আমাদের একটা বৈষম্য তৈরি অলরেডি হয়ে গেছিল। কিন্তু আপনি দেখেন আজকে সুন্নাজি ফাউন্ডেশন, সেখানে মন্দিরের লোকরা টাকা দিচ্ছে। আপনি এটা কল্পনা করতে পারেন বিগত 15 ইয়ার্সে এটা ছিল নেভার এভার। সুন্নাহ ফাউন্ডেশন থেকে যা দেখছি না, এইটা মানে আমরা তো এটা কল্পনা করা যাচ্ছে না। এই যে বাংলাদেশের মধ্যে যে আলেম সমাজের একটা কন্ট্রিবিউশন আছে, বাংলাদেশের মধ্যে যে একেবারে ইসলামিক ভাগধারা মানুষের কন্ট্রিবিউশন আছে, এই জিনিসটা তো এভাবে করে প্রকাশিত হয় নাই। তারা কিন্তু করে গেছে, তারা কিন্তু কন্ট্রিবিউশনের জায়গা থেকে কাজ করে গেছে। এখনো অনেক কাজ বাকি। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে, তাদের কাজ করার সুযোগ দিতে হবে। নির্বাচন এটা আমাদের পরের কথা। এই সরকার একটা স্বপ্নের সরকার, ওনারা কাজ করুক, ওনাদেরকে সময় দিতে হবে। অনেক কিছু করা বাকি আছে। অতএব পরবর্তীতে নির্বাচন কি হবে, কারা আসবে, এটা নিয়ে আসলে আমরা এটা নিয়ে ভাবছি না। আমরা চাচ্ছি যে এই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, ওনারা ভালোভাবে কাজ করুক, সেই কাজ করে। দেশ গড়ার অনেক কিছু বাকি আছে। আচ্ছা, সর্বশেষ এই মানে জেনজি বলা হয় যে বর্তমান যে তরুণ সমাজ, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান? আমি আসলে বেসিক্যালি 25 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, তো কয়েকটা জেনারেশনই পেয়েছি। তবে জেনজি জেনারেশন, যাদেরকে জেনারেশন জেড বলা হয়, তারা আসলে অন্যরকম। এরা কথা শুনে না, আবার এরাই কথা শুনে, এরা মান অভিমান করে, এরাই ভালোবাসে। মানে এদের ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। তবে এরা হয়েছে একটা সোর্স অফ এনার্জি, যাদের দেখলেই মনে হয়, মানে ওই যে রবীন্দ্রনাথ কবে বলে গেছে না, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় কেন মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই জেনারেশন জেড হয়েছে সেই রকম। আরে আমার কথা যেটা একটু জানতে চাই যে আমরা দেখেছি একটা ভিডিওতে একজন পুলিশ সুপার, তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে একজনকে গুলি করে একজন নিহত হচ্ছে বা একজন আহত হচ্ছে, বাট আরো 10 জন আগে চলে আসছে। এই বিষয়টা কিভাবে তৈরি হলো? এরা কিন্তু
এই বিষয়টা কিন্তু অনেক উচ্চ পদস্থ কেউ, তারপরে ক্ষমতাবান কেউ উচ্চপদস্থ কেউ আর যাকে বললে তারা পারবে না। এরা পেরেছে এই তরুণরা, ওরা তো ভয়হীন। আসলে একটা ওরা কথা তো কি, একেবারে ওই যে আমরা তরুণ, Yes. ওরা তারুণ্যের ইসেই বুক পেতে দিয়েছে। এটা মানে বড়রা পারবে না। আমার দৃষ্টিতে যেটা যে আমরা অলওয়েজ ওই বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমরা অলওয়েজ কিন্তু বকা দিতাম, এই মোবাইল কেন, এটা কেন, এই কেন এটা, হ্যাঁ। কিন্তু আপনি চিন্তা করেন প্রত্যেকটা বাচ্চার ভিতরে একটা শান্ত শিষ্ট ভদ্র গেরিলা বাস করেছিল, যেটা আমরা কেউ টেরই পাই নাই যে ওরা পারবে। ওটা আবিষ্কার করা ওরা যায়। আমরা কি এই ঘটনা আবিষ্কার, না হলে আমরা আবিষ্কার, যেমন আমার ছেলে এক গ্লাস পানি তুলে খায় না, সে রাস্তায় চলে গেছে, সে ধানমন্ডি থেকে হাঁটতে হাঁটতে আমি আমার ইহজন্মেও দেখি নাই শাহবাগ পর্যন্ত আসছে। এটা কিভাবে সম্ভব যে ছেলে পানি তুলে খায় না? তো এগুলা কি গেরিলা না? তাদের ভিতরে একটা সুপ্ত ক্ষোভ ছিল, সুপ্ত একটা তীব্র একটা যন্ত্রণা ছিল, তারা সেই যন্ত্রণাটাকে পার করে এসেছে। আর আপনি এই যে বলছেন, ওই যে পুলিশ সুপার যেটা বলেছে, একজন মরে একজন আহত হয় আর বাকিগুলা তেড়ে আসে, এটাই খুব আতঙ্কের। এটা আতঙ্কের না, এটা স্বাধীনতার। বাচ্চাগুলা দেখিয়ে দিচ্ছে স্বাধীনতা কি। তোমরা একটা ফেলবা, আমরা বুক পেতে দিব 10টা পেলো, 10টা ফেলবা, বুক পেতে দিব 20টা পেলো, তাও আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীনতা আনবই। সত্যি কথা, ওদের থেকে আমরা শিখেছি, ওরা আমাদের টিচার। আমরা এখন আসলে মানে ওই মুহূর্তে ওরা যেটা বলেছে না, আচ্ছা বাবা ওইটা, ওরা যদি বলেছে আম্মু আজকে যাব, আচ্ছা চলো, আম্মু আজকে ওখানে যাব, এভাবে দাঁড়াবো, আচ্ছা চলো। ওরা কিন্তু আমাদের টিচার ছিল তখন, রাইট? ছাত্ররা মানে এরা অন্যরকম, আমি বললাম না Thank you, thank যে এরা অন্যরকম।